প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজকের আলোচনা বিষয় নির্বাচন ও জনভাবনা। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রয়েছেন আমাদের সাথে। আমি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্যার, আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে নির্বাচন ও জনভাবনা নিয়ে আপনার মন্তব্য, বক্তব্য এবং অনুভব ব্যক্ত করবার জন্য আমাদের সামনে আসার জন্য। প্রথমে আমি জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান স্যার, তিনি কেমন আছেন, তার সুস্থতা কতটুকু, একটু জাতির উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন। আমরা নিজেরও একটু আশ্বস্ত হলাম এবং বুঝতে পারলাম ওনার শারীরিক অবস্থা কেমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটিএন বাংলাকে ধন্যবাদ এবং আমার প্রিয় দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আপনাদেরকেও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আমাদের প্রিয় আমিরে জামাত, প্রিয় নেতা, বাংলাদেশের নন্দিত নেতা, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি গত 19শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতারত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন সাময়িক। সারা দুনিয়া সেটা প্রযুক্তির সুবাদে দেখেছে। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি তারপর থেকে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসাধীন ছিলেন এবং 30শে জুলাই তিনি এনজিওগ্রাম করলেন ইউনাইটেড হসপিটালে। ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন যে ওনাকে বাইপাস সার্জারি করতে হবে। তো আমরা পরামর্শ করে ওনার পরিবার এবং সংগঠন সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তেই আমরা সর্বসম্মতভাবে একমত হলাম এবং তিনি ইউনাইটেড হসপিটালেই 2রা আগস্ট চলতি মাসের এই বাইপাস সার্জারি ওনার জন্য সিদ্ধান্ত ছিল এবং সেটাই ডাক্তাররা করেছেন এবং বিশ্বের একজন বলবো সেরা অন্যতম কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটা কার্ডিয়াক টিম ওনার অপারেশনটা করেছেন এবং যথাসম্ভব ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করে ওনার অপারেশন এবং অপারেশন পরবর্তী পোস্ট অপারেটিভের পিরিয়ড, সিসিইউ সহ হসপিটালে অবস্থানকালীন সময়ে সর্বোচ্চ যত্ন এবং নার্সিং মনিটরিং তারা করেছেন। আলহামদুলিল্লাহ, সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি এবং আমরা হসপিটালের প্রতি, কর্তৃপক্ষের প্রতি, হসপিটালের চেয়ারম্যান, কার্ডিয়াক টিম, নার্সিং, অন্যান্য দায়িত্বে যারা ছিলেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা অপারেশনের দিনেও হসপিটাল চত্বরে প্রেস ব্রিফিংয়ে জাতির উদ্দেশ্যে আমরা এই কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তো সবচেয়ে ভালো কথা হলো যে ডাক্তারদেরও এটা ধারণা যে ওনার প্রায় 5-6টা ব্লক ছিল এবং বাইপাস সার্জারি খুব সুষ্ঠু নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে এবং কার্ডিয়াক টিমের যিনি প্রধান ছিলেন, কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবির, তিনিও ব্রিফিংয়ে বলেছেন যে অত্যন্ত নিখুঁতভাবে যত্ন সহকারে ওনারা কাজগুলো করেছেন এবং উনি খুব দ্রুত ভালো হয়ে উঠবেন জাতির উদ্দেশ্যে সেটা জানিয়েছিলেন এবং দেখলাম যে ওনারই ধারণা অনুযায়ী, মহান আল্লাহ পাকের ইচ্ছা, সেভাবে উনি সুস্থ হয়ে উঠছেন। একই রকমভাবে সাধারণ রোগীরা এই ধরনের অপারেশনে যেভাবে সুস্থ হন, ডাক্তারদের ধারণা কম্পারেটিভলি তিনি তার রেট অফ ইমপ্রুভমেন্ট আরও অনেক বেশি। এখন উনি হসপিটাল থেকে বাসায় অবস্থান করছেন। ওনার সেলাই তো কাটা হয়েছে, আরও হয়তো সপ্তাহ 2 তিনি বাসায় রেস্টে থাকবেন। কথা বলতে পারছেন অল্প স্বল্প এবং উনি কাজকর্ম বাইরে মুভ করাটা ওনার ডাক্তারের এখনও রেস্ট্রিকশন আছে। উনি যেখানে অবস্থান করেন বাসার থেকে সিঁড়ি দিয়ে নেমে 5 ওয়াক্ত নামাজও জামাতে শামিল হচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা ডেভেলপমেন্ট। আমি দেশবাসীর কাছে
কৃতজ্ঞতা জানাই। ওনার অপারেশনের খবর শোনার আগ থেকে, খবর শোনার পর থেকেই সারা দেশ এবং পৃথিবীর মানুষ, ভাই বোনেরা, পরিচিত অপরিচিত সংগঠনের যারা জানাশোনা এবং সকল দল মত নির্বিশেষে সবাই দোয়া করেছেন, ওনার শুভকামনা করেছেন। অনেকে নফল নামাজ, নফল রোজা, সাদাকা দিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন এবং আল্লাহ তালার খাস মেহরবানিতে আমরা দেখতে পাচ্ছি যে সেই মানুষের দোয়া আল্লাহ তালা মঞ্জুর করেছেন। আমরা আশা করি তিনি ডাক্তারদের ধারণা অনুযায়ী খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ সক্ষম হয়ে শারীরিকভাবে ওনার সার্বিক কার্যক্রমে উনি আবার তৎপর হতে পারবেন ইনশাআল্লাহ। জি, আমরা একটা বিশেষ সুসংবাদ যারা দর্শকদের জানানো হলো সেটি হচ্ছে তিনি আল্লাহর রহমতে জামাতের সাথে নামাজ পড়তে পারছেন, তারা সুস্থতার দিকে তিনি অগ্রসর হচ্ছেন এবং দ্রুতই হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 10-15 দিনের মধ্যে ইনশাআল্লাহ তিনি আশা করছেন আপনারা তিনি আবার মাঠে ময়দানে যেভাবে রাজনীতিতে জনগণের সাথে তার যেরকম চলাফেরা সেটি শুরু করতে পারবেন। আমরা তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং একই সাথে যারা আমাদের দেশবাসী জনগণ দেশে বিদেশে সবাই দোয়া করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে, যে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারেন। আমি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমরা একটু রাজনীতির কথা বলতে চাই এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির মাঠ কিছুটা হলেও একটা মিশ্র অবস্থার মধ্যে রয়েছে। আমরা নির্বাচনের প্রস্তুতির কথা শুনতে পাচ্ছিলাম, ফেব্রুয়ারিতে নির্বাচনের যে একটি ঘোষণা সেটি আসলে নির্বাচন কমিশন সে প্রস্তুতির জন্য তাদের নানা পরিকল্পনা গ্রহণ করছেন। তারা তাদের ক্ষমতা যে বৃদ্ধি, যেটি আসনে নির্বাচন বন্ধ করা বা স্ট্রাইকিং ফোর্সকে ক্ষমতা দেওয়া, সব কিছু মিলিয়ে তারা তাদের কার্যক্রম চলছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি 40,000 বডি ক্যামেরা, কয়েকটি ভোট কেন্দ্র তিনি পরিদর্শন করেছেন। সব কিছু মিলিয়ে যখন নির্বাচনের ডামাডোলের অবস্থা চলছিল, ঠিক সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক শক্তিগুলো, আমরা যদি বলি বিএনপি, জামায়াতে ইসলাম, ছাত্রদের যে শক্তি যেটি হচ্ছে যে এনসিপি, ইসলামিক অন্যান্য জোটগুলো, দলগুলো যারা রয়েছে, এখনও 2-4টি প্রশ্নে কিন্তু তারা ঐক্যমত হতে পারেনি এবং সে ঐক্যমত না হওয়ার প্রধান যে বিষয়গুলো সেগুলো হচ্ছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সনাতন পদ্ধতিতে হবে না পিআর পদ্ধতিতে হবে, নিম্নকক্ষ কীরকম হবে, উচ্চকক্ষ কীরকম হবে। সে অবস্থা আমরা দেখেছি যে আপনারা নির্বাচনের বিএনপির আগেই আপনারা আপনাদের যে আসনের মোটামুটিভাবে কারা নির্বাচনে নমিনেশন পেতে পারেন সে ধরনের ব্যক্তিদেরকে একটা আভাস দিয়ে রেখেছেন, তারা কিন্তু মাঠে কাজ করেছে, যদিও 300 আসনও না, হয়তো কিছু কম আসন রয়েছে। তো এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা এসেছে, প্রস্তুতি গ্রহণ করছে, এখনও পর্যন্ত যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, যারা এই সংগ্রামের মধ্যে দিয়ে আপনাদের অনেক নেতাকর্মীদের আপনারা সকল পক্ষে হারিয়েছেন, তো এই ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ে আপনি কতখানি আশাবাদী বা আপনার বিশ্লেষণ কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। সময়ের চাহিদা অনুযায়ী প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় নির্বাচনমুখী দল। আমরা একটা দীর্ঘ 16-17 বছরের দুঃশাসন পেরিয়ে, একটা কালো যুগ পেরিয়ে একটা গণতন্ত্রের নিউ ডাইমেনশনে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আমাদের হাজার হাজার ছাত্র জনতার জীবন এবং রক্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, অনেকে বলছেন দিস ইজ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট। মানুষ এই অর্থে একটা স্বপ্নের বাংলাদেশ দেখতে চায়, যেখানে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, মানুষের সাংবিধানিক, মানবিক, সামগ্রিক একটা মুক্তি যে দেশে মানুষ অর্জন করবে, আমরা সেটাকেই নতুন বাংলাদেশ বলছি। তো সেটার কারণে তার পূর্ব শর্ত তো হচ্ছে একটা অবাধ এবং গ্রহণযোগ্য, ক্রেডিবল একটা ফ্রি ফেয়ার ইলেকশন। সেদিকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনটাকে নিরপেক্ষ করার জন্য এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে যে ক্ষমতা হস্তান্তর হবে, যারা ক্ষমতায় আসবেন তারা যেন আবার ফ্যাসিস্ট না হয়ে ওঠেন। আমরা যে কালো যুগ পার করছি, আমরা যেন আবার সেই কালো যুগে ফিরে না যাই, সেই জন্যই আমরা জামাত ইসলামী সহ আমি বলবো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঠে আমরা যারা ছিলাম, সকল রাজনৈতিক দল আমরা দাবি করেছিলাম যে আমাদের
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। এবং সেই দাবি এবং প্রস্তাব অনুযায়ী সরকারও এই সংস্কারের দিকে এগিয়ে আসলেন এবং সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারের কাছে একটা সংস্কারের পরামর্শ প্রস্তাবনা চাইলেন। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, ইলেকটোরাল প্রসেস, দুর্নীতি দমন কমিশন, এরকম গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা সংস্কার প্রস্তাবনা চাইলেন। আমরা জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাবনা লিখিতভাবে সরকারের কাছে পেশ করলেন। গভর্নমেন্ট এগুলোকে বাছাই যাচাই করে ওনারা দেখলেন যে অনেক রকম প্রস্তাব, এটাকে ওনারা আবার সামারাইজ করে কনসাইজ আকারে ওনারা একটা প্রস্তাবনা, একটা সুপারিশ ওনারা তৈরি করলেন। ইন দি মিন টাইম ন্যাশনাল কনসেনসাস কমিশন, একটা জাতীয় ঐক্যমত্য কমিশন নামে একটা কমিশন গঠন করা হলো, যার প্রধান হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি হেড অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট, নট কেয়ারটেকার, ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান। তিনি এই কমিশনের প্রধান হলেন এবং কো চেয়ারম্যান হলেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ। ওনাদের দায়িত্ব দেওয়া হলো যে সংস্কারের যে নানান মত, এটাকে কি করে একটা ইউনিফর্ম থিঙ্কিংয়ে আনা যায়। তো ওনারা আবার সকল দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলোকে সামারি করে ওনারা একটা সুপারিশ তৈরি করলেন। 6টা কমিশন প্রথমত গঠন করা হয়েছিল, সবাই জানেন। সেই সুপারিশ মালাকে আবার সব পলিটিক্যাল পার্টির কাছে পাঠানো হলো যে প্রথম পর্যায়ে রাজনৈতিক দলের কাছ থেকে আসা প্রস্তাবনার ভিত্তিতে ঐক্যমত্য কমিশন একটা সুপারিশ করে পাঠিয়ে দিলেন যে এটার ব্যাপারে আপনাদের পলিটিক্যাল পার্টিগুলোর ওপিনিয়নটা আবার জানান। সেকেন্ড টাইম আমরা আবার ঐক্যমত্য কমিশনের পাঠানোর সুপারিশের উপরে আমরা আবার মত দিলাম। সেই মতের ভিত্তিতেই এখন সকলকে এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে এবং দলগুলো চেষ্টা করছে যে আমরা কি করে বিভিন্ন মেজর রিফর্ম ইস্যুতে একটু ঐক্যমত্য হতে পারি। এখন তো যে পিআর ইস্যুটা এখনো আটকে আছে, ওটা আটকে আছে। আরো কিছু কিছু বিষয় আছে, যেমন আপার হাউস, লোয়ার হাউস। আপার হাউসে পিআর পদ্ধতি জামাত ইসলামী সহ প্রায় সব দল একমত, বাট বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল। আমরা মনে করছি এখান থেকে ওনারা সরে আসবেন। তারপর লোয়ার হাউসে আমরা বলেছি যে 2 হাউসে পিআর পদ্ধতি হোক। এরপরে আপনাকে লোয়ার হাউসে পিআর পদ্ধতি কিছুটা সরে আসছেন কিনা? যেহেতু আমরা সরে আসেনি এখনো, ওই দাবির উপরে আমরা এখনো আছি, যেহেতু ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টাটা এখনো থামেনি, এখনো সুযোগ কিন্তু রয়েছে। এবং এই যে জুলাই সনদের একটা প্রস্তাবনা ইদানিং দেওয়া হয়েছে, আমরা সেটার উপরে স্টাডি করছি এবং আমরা আমাদের দলের ওপিনিয়ন সেখানে জানাবো। ফলে সময় কিন্তু এখনো আছে, এটার উপরে আরো আলোচনা হওয়ার সুযোগ আছে। একটা স্পষ্ট একটু দর্শকদের পরিষ্কার হবার জন্য, যেহেতু আপনাকে অনেকদিন পর পেয়েছি, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে সে বিষয়ে আপনাদের অবস্থান এখনো পর্যন্ত পুরোপুরিভাবে যাতে শতভাগ সেখানে উচ্চকক্ষ হয়। নিম্নকক্ষে নিয়ে মানুষের মধ্যে একটা ভাবনা আছে, মানুষ মনে করে জামায়াত ইসলাম, বিএনপি তারা যেহেতু একই সাথে একই আন্দোলনে, তারা হয়তো যুগপথ হোক বা যুগপথের বাইরে হোক, যেটাই হোক, তারা তো এই হাটে মাঠে ঘাটে নির্যাতিত ছিলেন, দেশ ছাড়া ছিলেন। তারা মানুষের মধ্যে ধারণা হতে পারে কিনা যে বিএনপি যেহেতু মনে করছে যে নিম্নকক্ষে পিআর পদ্ধতি, হয়তো জামাত বা সাধারণ মানুষ মনে করে জামাত সেই জায়গাটায় তাদের একটু ছাড় দেবার অবস্থানটা মানুষ ভেবে নিচ্ছে। আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই ঐক্যমত্য কমিশনে জামাতের দেওয়া অনেক প্রপোজাল আমরা কিন্তু ছাড় দিয়েছি, অন্য দলও দিয়েছে, বিএনপিও দিয়েছে, আমরা সকলকে থ্যাঙ্কস জানাই। কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই পিআর পদ্ধতিটা এত গুরুত্বপূর্ণ যে বিএনপি ছাড়া বাকি যে দলগুলো, বিএনপির সঙ্গে একটা সমমানা জোটের নামে কিছু দল হয়তো আছে ছোট ছোট, কিন্তু তাছাড়া বাকি যে বড় দল, মেজর পার্টির মধ্যে জামাত ইসলামী, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, গণ অধিকার পরিষদ, তারপরে এই যে খেলাফত মজলিস, তারপরে অন্যান্য যে নিজামে ইসলাম বিভিন্ন পার্টি আছে, সব পার্টিগুলো কিন্তু পিআরের পক্ষে, এবং সেটা লোয়ার হাউস আপার হাউস সবটারই পক্ষে। এবং আমরা সেমিনার, গোল টেবিল, ডায়ালগ ইত্যাদির মধ্য দিয়ে এটা বোঝাবার চেষ্টা করেছি জাতিকে এবং সকল দলকে যে পিআর পদ্ধতিতে লাভ হলো 1 নাম্বার যে
প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয়। সেকেন্ড, এখানে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু ভোটাররা দলকে ভোট দেয়, দলকে চয়েস করে, আদর্শকে। ইলেকশন ম্যানিফেস্টো তারা দেখবে, দলের বক্তব্য, মেসেজ, তারা কি বাংলাদেশ চায়, কেমন করে দেশ গড়বে, এই বার্তা ভোটাররা পাবে। ভোটাররা যাকে চয়েস করবে তাদের পছন্দ অনুযায়ী তারা মতামত দেবে, তারা ভোট দিবে। তাহলে সেখানে আমি যখন এমপি হব কি হব না, আমার যেখানে পার্সোনাল ইন্টারেস্ট নেই, ফলে আমার ওখানে কালো টাকা, মস্তান জোগাড় করা, ভোট কাটা, সহিংসতা তৈরি করা তো কোনো প্রয়োজন নেই। আমি একটু বলি, লেট মি ফিনিশ। ফলে তাহলে আমার পেশি শক্তি, কালো টাকা, মনোনয়ন বাণিজ্য হলো না। প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন হলো কিভাবে? এখন বিদ্যমান ব্যবস্থায় আমি 1.5 লাখ ভোটে জিতলাম, একটা লোক হয়তো 5 ভোট কম পেশে হেরে গেল। এখন অবস্থা যা আছে, তাহলে ওই যে এই লোকটা যে 1,49,000 ভোট পেয়ে হেরে গেল, ভোটাররা বলে যে আমার ভোটটা পচে গেছে, অর্থাৎ তার কোনো ভোট কাজে লাগে নাই। কিন্তু পিআর পদ্ধতিতে অ্যাকর্ডিং টু রেশিও অফ কাস্টিং ভোট, দলের প্রতি যখন ভোট আসবে তখন সমস্ত ভোটগুলো গণনা করা হবে। কাস্টিং ভোটের মধ্যে টোটাল ভোটের কত % ভোট সে পেয়েছে, অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট 300 আসনের মধ্যে সেটা বন্টন করা হবে। যদি সে 1% ভোট পায়, তাহলে সে আসনে 3টা আসন পাচ্ছে। 30% ভোট যদি সে পায়, তাহলে সে 90টা আসন পাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা ভোটেরও কিন্তু বেহিসাবি বা অমূল্যায়িত হচ্ছে না। এটা এক। আরেকটা কথা বলি যে সন্ত্রাস, মনোনয়ন বাণিজ্য কোনো প্রয়োজন নেই। আর যখন প্রত্যেকটি দলের পার্লামেন্টের রেশিওটা চূড়ান্ত হয়ে যাবে, তখন প্রত্যেকটি দল যে পরিমাণ সে সংসদ সদস্যের আসন পেল, ওই এমপিদেরকে কিন্তু প্রত্যেকটি দল তার তালিকা ইলেকশন কমিশনে দিয়ে দল উইল নমিনেট দেয়ার এমপি দিয়ে দেবে। তাতে সুবিধা হবে কি, যে দলের মধ্যে যারা দক্ষ, যোগ্য, যারা পার্লামেন্টে একজন যোগ্য পার্লামেন্টারিয়ান হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, ল মেকার, লেজিসলেচার হিসেবে যারা সেখানে ভূমিকা পালন করতে পারবে, শিক্ষিত, দক্ষ, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, এই ধরনের লোককে সে নমিনেট করতে পারবে। তাতে করে পার্লামেন্টে একটা কোয়ালিটি পার্লামেন্ট হচ্ছে, রিচ পার্লামেন্ট হচ্ছে। এইটা আমরা বোঝাবার চেষ্টা করেছি, এবং এখন কিন্তু জনগণের মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হয়েছে যে না, পিআর একটা ভালো পদ্ধতি। পৃথিবীর 91টা দেশে পিআর পদ্ধতি আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটু যদি আসি, যেমন বলা হচ্ছে যে বাংলাদেশ আসলে পিআর পদ্ধতি নির্বাচনের প্রস্তুত কিনা, মানুষের মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা। আপনার আসনটির নাম হচ্ছে তো ফুলতলা ডুমুরিয়া। তো আপনি যদি নির্বাচন করেন, তাহলে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে ফুলতলার ডুমুরিয়ার মানুষ কাকে ভোট দিবে? ও দলকে ভোট দিবে। এখানে তো দল, সেক্ষেত্রে যেমন মিয়া গোলাম পরোয়ার তো বাংলাদেশের জন্য একজন তারকা রাজনীতিবিদ, এবং সেই তারকা রাজনীতিবিদের পাশে তারা এখন ভোট দিবে কাকে? যেটা আমার কোনো বক্তব্য নয়, দর্শকরা যাতে আমাকে ভুল না বোঝে, বলা হয় ভোট দিব সন্দ্বীপে, যাবে সেটা মালদ্বীপে। এটি ফেসবুকের কথা বলছি। তো সে অবস্থায় মিয়া গোলাম পরোয়ারের কথাই বলি, ডাক্তার শফিকুর রহমানের কথা বলি, আর অন্য ডাক্তার তাহের সাহেবের কথা বলি, তারা তার যে আসনে, সে আসলে মানুষ তারা তো তার প্রার্থীকে, তার পছন্দের লোককে সেবা করবার জন্য সুযোগ। আমি বুঝতে পেরেছি পরিষ্কার। এখানে দুইটা কথা আছে। একটা হচ্ছে যে মিয়া গোলাম পরোয়ার হোক, ডাক্তার শফিকুর রহমান হোক, বা আব্দুর রহিম, আব্দুল করিম হোক, তারা তো দেশেই থাকছে। দল ভোট পেলে অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট পার্লামেন্টে তার যে কয়টি আসন পাচ্ছে, তার মধ্যে দল যদি তাকে নমিনেট করে, তখন তিনি সে পার্লামেন্টে যাবে, তিনি থাকছেন। এখন এলাকা, আমি এক কথাটা শুরুতে বলিনি, আপনি হয়তো জানেন যে পিআর সিস্টেমের ব্যাপারে আধুনিক গণতান্ত্রিক বিশ্বে যেটা মেনটেন করছে বা যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেই পিআর পদ্ধতির মধ্যে কিন্তু 6টা পদ্ধতি আছে। কোথাও আছে যে শুধু দলের অনুকূলে ভোট আসবে, কোথাও আছে যে কিছুটা দলের অনুকূলে আসবে, আর কিছু এরিয়া ভিত্তিক পার্সন ভোট পাবে, মিশ্র পদ্ধতি, পৃথক পদ্ধতি, 5-6টা পদ্ধতি এর মধ্যে আছে। একটু অনেক ডিটেলস ব্যাপার। এই জন্য বাংলাদেশের জন্য যেটা অ্যাপ্লিকেবল, প্রযোজ্য, এটা প্রয়োজনে আলাপ আলোচনা করে, ইলেকশন কমিশন আছে, সংবিধান বিশেষজ্ঞ আছে, রাজনৈতিক বিশেষজ্ঞ আছে, পলিটিক্যাল পার্টির মধ্যে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করে আমরা আমাদের উপযোগী একটা ব্যবস্থা আমরা করতে পারবো। আরেকটা কথা দেখবেন, দুনিয়ার ম্যাক্সিমাম দেশে কিন্তু যারা পার্লামেন্টেরিয়ান, যারা ল মেকার, তাদের সাথে কিন্তু লোকাল গভর্নমেন্টের ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, টিউবওয়েল, চাউল, গম, টিআর, জিআর, কাবিকা, এগুলো কিন্তু এমপিদের কাজ না। এই জন্য স্থানীয় সরকার সম্পর্কে আলাদা একটা গবেষণা আছে আমাদের, যে স্থানীয় সরকারের কাজের জন্য স্থানীয় সরকার কাঠামো আছে, জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, স্থানীয় ইউনিয়ন পরিষদ আছে, তারা রাস্তাঘাট
চাউল গম এলাকার স্থানীয় উন্নয়নের সাথে তারা ভূমিকা রাখবে, এই টাকা পয়সার সাথে এমপিদের কোনো ভূমিকা থাকবে না। এখন তারা আইন প্রণয়ন করবেন। এখন এটার জন্য তো আমাদের সরকার কাঠামোটা চেঞ্জ করতে হবে। এখন বিদ্যমান কাঠামোতে অবশ্যই এই ব্যবস্থা আছে, তো আমরা যদি একমত হতে পারি তো এমপিদেরকে টাকা পয়সার এই সমস্ত দুর্নীতির সাগরে ডুবানোর দরকার নেই। হ্যাঁ নিশ্চয়ই, এটা কিন্তু আমরা আগেও দেখেছি যে উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে এমপি সাহেবের একটা সবসময় মানসিক দূরত্ব লেগেই থাকে। উপজেলা, ইউনিয়ন পরিষদ সব জায়গার সাথে এমপির সাথে টাসেল চলে, ইভেন এখন ইউনিয়নের সাথেও টাসেল চলছে। এখন যেটি হচ্ছে কি এই যে পিআর পদ্ধতি নির্বাচন, সেটি আমি কাউকে ছোট করে বলছি না, তারা কি ভোটের আধিক্যে তারা একটু অতিরিক্ত সুবিধা পাবার ক্ষেত্রে, সিটের আধিক্যে সুবিধা পাবার ক্ষেত্রেই আপনারা এই ধরনের প্রস্তাবের প্রতি জোর দিচ্ছেন কিনা? না, আমার মনে হয় বরং আমি তার উল্টা কথা বলবো যে পিআর পদ্ধতি হলে ছোট ছোট দলগুলো কিন্তু পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে। যিনি 1% ভোট পাচ্ছেন তিনি 3টা সিট পাচ্ছেন, ফলে দেশের ছোট ছোট দলগুলো যদি পার্লামেন্টে প্রতিনিধিত্ব থাকে তাহলে সব মিলে সকলের পার্টিসিপেশনে একটা গভর্নমেন্ট ফর্ম করা যায়, শাসন ব্যবস্থায় সকলে তখন একটা অংশীদারিত্ব থাকে। আমি মনে করি সেই সরকারটাই হয় জনগণের সরকার। আর এখানে কিছু নেগেটিভ দু একটা পয়েন্ট অনেকে বলেন যে স্বতন্ত্র প্রার্থীদের ইলেকশনের পদ্ধতি তাহলে কি হবে, সব যদি দলের অনুকূলে ভোট হয়। এরপরে অনেকে বলছেন যে এই ধরনের গভর্নমেন্ট হলে গভর্নমেন্টটা ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে, স্থিতিশীল থাকে না। নো প্রবলেম, প্রয়োজনে আমরা এটা যদি ইমপ্লিমেন্ট করতে রাজি হই তাহলে আর্টিকেল 70 আমাদের সংবিধানে যেমন ছিল, আমরা সেখানে একটা সেফগার্ড করেছিলাম যে দলের ডিসিপ্লিনকে মেনটেন করার জন্য। এখন প্রয়োজনে কিছু ক্ষেত্রে দলের চিন্তার বাইরেও এমপিকে পার্লামেন্টে মতামত বা ভোট দেওয়ার এখতিয়ারের জন্য আর্টিকেল 70 কিন্তু সংশোধন করতে আমরা একটা ঐক্যমতে পৌঁছে গেছি। প্রয়োজনে যদি পিআর পদ্ধতিতে সরকার গঠনের ক্ষেত্রে নবগঠিত কোনো সরকার কোয়ালিশন বা কোনো কায়দায় যদি একটা সরকার হয় সকলের সমর্থনে, সেই সরকার যেন ভেঙে না যায় তার জন্য প্রয়োজনে আমরা সংবিধানে একটা সেফগার্ড রাখবো, আমরা একটা ধারা সংযোজন করব যে সরকার গঠনের এই নীতিমালা হবে এবং এই ক্ষেত্রে সরকারকে দুর্বল করা বা সরকারকে একেবারে একটা দল চট করে কোন ইস্যুতে সমর্থন প্রত্যাহার করে সরকার ক্ষতিগ্রস্ত না হয়, ভেঙে না যায়, আরো গবেষণা করে সরকারকে স্থিতিশীল রাখবার ব্যাপারে আমরা কিন্তু কোনো আর্টিকেল সংযুক্ত করতে পারি সংবিধানে। সেই গবেষণার সময় আছে কিনা এক, আর দুই হচ্ছে কি সেটা হচ্ছে আপনারা কোনো কারণে বলা হয় কিনা, এটি কিন্তু আমার ব্যক্তিগত কোনো আক্রোশ বা বিকৃত কোনো কিছু নেই, আপনারা আপনাদের সুবিধাজনক অবস্থানের জন্য সেটি বলছেন কিনা বাংলাদেশ জামায়াতে ইসলাম, যদি সেটি কোনোভাবে টেকসই না হয় এই পিআর পদ্ধতি নির্বাচন, যেটি আরেকটি বড় দল রয়েছে আপনাদের সাথে খুবই বন্ধুত্ব ভ্রাতৃত্ব, হয়তো রাজনীতির মাঠে বিউটি অফ দ্য ডেমোক্রেসি নানা রকম মত থাকতেই পারে, কিন্তু আপনাদের সাথে বন্ধুত্ব ভ্রাতৃত্বের খুব একটা ঘাটতি নেই, আমি বিএনপির কথা বলছি, যদি একমত না হয় তাহলে জামাত ইসলামের ভোট যেটি ফেব্রুয়ারিতে সেখানে যাবার অবস্থান কি হবে? তা আমরা তো নির্বাচন মুখী দল, আমরা নির্বাচনে যাবে সিদ্ধান্ত তো আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু প্রোভাইডেড আমরা বলেছি বিফোর ইলেকশন নির্বাচনটাকে নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে গেলে আর রাষ্ট্রকে যদি সত্যি নতুন বাংলাদেশ বানাইতে হয়, যে রেজিম বদল করেছি আবার যেন সেই শাসন সেই যুগ না আসে, সেজন্য রাষ্ট্রের কাঠামোটাকে আমরা পরিবর্তন করতে বলেছি। এই জন্য তো এতগুলো সংস্কার, কিন্তু কোনো সংস্কার ছাড়াই এই যে আপনারা ধরেন আর্টিকেল 70 লোয়ার হাউস আপার হাউস, আমরা বলেছি যে চিফ জাস্টিস বা বিচারপতিদের অ্যাপয়েন্টিং আলাদা অথরিটি হতে হবে, কনস্টিটিউশনাল পোস্টে যারা থাকবেন তার অ্যাপয়েন্টিং অথরিটি আলাদা হতে হবে। আমরা এগুলো অনেক সংশোধন তো ওখানে আসছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য বহু আইনবিধি আমরা সংশোধন করেছি। এই যে সংস্কারের যেসব বিষয়গুলো দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য এসেছে, কিছু ব্যাপারে এখনো হয়নি, কিছু ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে, সে ব্যাপারে আলোচনার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। তো আমরা মনে করি যে এইগুলো না করে বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোতে যদি এই ভোটে আমরা চলে যাই তাহলে কিন্তু আরেকটা ফ্যাসিবাদ নিশ্চয়ই এবং আমরা নির্বাচন তার অর্থেই না যে জামাত নির্বাচনে যাবে না, নির্বাচনে যাবে, কিন্তু শুধু জামাতের না সকলের শর্ত সংস্কার বিচার পিআর যে সমস্ত কথাগুলো বলেছি, লেভেল প্লেইং ফিল্ড, এগুলো পূরণ না করলে শুধু ইলেকশন দিলে কিন্তু ওই যা তাই হবে। দুই একটা বিষয় তো আসলে পূরণ করা নিয়ে চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জই তৈরি হয়ে রয়েছে। একেবারে স্পষ্টভাবে বিরতি যাবার আগে যদি সেই দুই একটা বিষয়, যেটি আমরা পিআর নিয়ে কথা বলছি, যদি সেই জায়গায় একটা সমাধান সকলের মত পথ এক না হয় তাহলে জামায়াত ইসলাম তো নির্বাচনে নিশ্চয়ই যাবে, নির্বাচনমুখী বলছেন আপনি। হ্যাঁ, তখন আমরা আলোচনা করি, এখনো আমরা তো বলছি যে আমাদের সময় এখনো
এখনো আছে, আমরা আলোচনা করে যদি কারোর কোনো প্রশ্নে ইস্যুতে ছাড় দিতে হয়, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ, এই ফর্মুলাতে আমরা যেমন অনেক কিছু ছাড় দিচ্ছি, আরও অন্যান্য কিছু দলও যদি ছাড় দিয়ে জাতীয় স্বার্থে যদি কোনো একটা ঐক্যমতে পৌঁছানোর ক্ষেত্রে ছাড় দিতে হয়, জামাত কিন্তু প্রস্তুত আছে। কিন্তু মেজর যে সমস্ত রিফর্ম, যা না হলে অবকাঠামোতে স্বৈরাচারের উপাদান থেকে যাবে, সেটার ব্যাপারে আমরা যে বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই কনটেক্সটে আমাদেরকে ছাড় দিতে হবে। পর্দার আড়ালে কি আপনাদের কোনো আলাপ আলোচনা চলছে কিনা? বড় দলগুলো তো সেটি না, ইনফরমাল আলোচনা তো শব্দ, আমাদের সাথে তো দেখা হলে কথা বলছি, সামাজিক অনুষ্ঠানে যাচ্ছি, টেলিফোনে কথা হচ্ছে, ফর্মাল না হোক ইনফরমাল আলোচনা। ইনফরমাল আলোচনায় কি আপনারা সবার সাথে কি ধরনের মত দিচ্ছেন কিনা, ভাই ঠিক আছে আপনারা যা বলছেন আমরা যা বলছি, নির্বাচন কিন্তু হবেই, আমরা আছি, আমরা তো এরকম পজিটিভ মেন্টালিটিতেই সবার সাথে কথা বলি যে আসেন আমরা ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে আমরা একটা জায়গায় এসে আমরা ইলেকশনটা করি, এবং উই আর হোপফুল। আমরা একেবারে কিন্তু নিরাশ নই যে এটা বোধহয় একটা অসম্ভব কিছু সামনে আসতেছে, আমরা হোপফুল। তবে সকলকে একটু স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি থাকে। তবে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ আপাতত আমি নিরাশ নই। তবে সরকার এবং ন্যাশনাল কনসেনসাস কমিশন তারা যেভাবে পরিশ্রম করছেন, আমি মনে করি এর সাথে যদি আমরা রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মেজর পার্টিগুলো যদি আরেকটু উদার, আরেকটু স্যাক্রিফাইস টেন্ডেন্সিতে চলে যেতে পারি, তা আমরা মনে হয় যে কয়েকটা বড় ইস্যুতে আমরা একটু দূরে আছি, আমরা হয়তো ক্লোজ হয়ে যেতে পারি মনে হয়। দূরত্ব কমে আনার চেষ্টা করছেন কি আপনারা? হ্যাঁ আছে বলেই তো আমরা এই যে আমরা সেমিনার করলাম গতকালকে, সেখানে আমিও আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে সারা দেশবাসী এবং পলিটিক্যাল পার্টির কাছে আপিল করেছি যে আসেন আমরা একটা জাতীয় ঐক্যমতের পরিস্থিতি তৈরি করে আমরা নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করি। এখন কতটুকু কে ছাড় দিবে, কোনটা দিলে বড় ক্ষতি হবে না, এটা আলোচনা সাপেক্ষ, আমরা আলোচনা করতে পারি। বিরতির আগে কি আমি আপনার মুখ থেকে শুনতে পারি কিনা যে ফেব্রুয়ারিতে জামাতের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে তাদের মধ্যে কোনো রকম মতবিরোধ নেই? কারণ অনেকে যেটা বলবার চেষ্টা করে যে শেষ মুহূর্তে জামাত বা এনসিপি বা অন্য কোনো দল নির্বাচন বর্জন করে কিনা, এই ধরনের কোনো শঙ্কা আছে কিনা? না, আমরা সে কথা এখন বলবো না। তবে আমরা বলেছি প্রোভাইডেড সংস্কার মেজর ইস্যুতে এবং বিচার, কোনোটা ছাড়াই যদি বিদ্যমান কাঠামোতে আগের মতো একটা ইলেকশন হয়, সেই ইলেকশন তো আমরা কেন, দেশের মানুষ তো মেনে নেবে না, এটা কিন্তু ক্লিয়ার। কারণ আপনি যদি বলেন যে না কোনো সংস্কার হবে না, বিচারও হবে না, আপনার ইলেকশনে যান, ওই ইলেকশনে জাতীয় চায় না, আর আমরা গেলে দেশবাসী মানবে না। সংস্কার বিচার তো নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আমি বলছি যে বড় একটা দুটা ইস্যু নিয়ে যে এখনো পর্যন্ত সুরা হয়নি, সেই ইস্যুগুলো যদি একেবারে হয়তো আপনারা কিছু ছাড় দিলেন, বিএনপি ছাড় দিল, বিএনপির সাথে যারা ছাড় দিলেন, একটু ছাড় দিয়ে হয়ে গেলে যদি মিটে গেলে তো আলহামদুলিল্লাহ গেলাম, কোনো অসুবিধা নেই। নির্বাচন বর্জন বা এই ধরনের কোনো কিছু সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ভবিষ্যতের কথা প্রত্যেক দলের ভূমিকা দেখে বোধহয় যখনকার কথা তখন বলা যাবে, এত আগাম অনুমান করা তো কঠিন। মানে শঙ্কা নাই কোনো এখন? না, এখনো আমি তো সে শঙ্কা বোধ করি না। কোন শঙ্কা বোধ করছেন না? মানে কোনো শঙ্কা, মানে কি নিয়ে শঙ্কা বোধ করছেন না? যে আমরা ইলেকশন কোনো দল বর্জন করে ফেলবে, ইলেকশনটা হবে না, ঠিক এক্ষুনি সেই শঙ্কা প্রকাশ করার মতো পরিস্থিতি আমি দেখছি না। কারণ এখনো সময় আছে, আমাদের মধ্যে আলোচনার দরজা খোলা আছে, আমাদের মধ্যে যেসব বিষয়গুলো নিয়ে একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, এটা আলোচনার সুযোগ যেহেতু রয়ে গেছে, সেই সুযোগ শেষ তো হয়ে যায়নি, সেটি কেন আমি হয়তো এই শঙ্কা প্রকাশ করতে যাব, সময় তো আছে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে ছাড় দিয়ে হলো আমরা আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, অত্যন্ত সজ্জন আলোচক অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি যেটি বললেন, এই শঙ্কা তাদের নেই যে কোনোভাবে নির্বাচন বর্জন করা, নির্বাচন থেকে সরে আসা। তবে যেটি হচ্ছে যে সবাই সবার যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে যাতে আগামী জাতীয় নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠান হবার যে ঘোষণা এসছে, সেই নির্বাচনকে সুন্দরভাবে করবার জন্য জামায়াতে ইসলাম প্রস্তুত রয়েছে। আমরা আশা করব আজকে অধ্যাপক মিস্টার গোলাম পরওয়ারের মধ্য থেকে যে বক্তব্য আসলো, তাদের সাথে জোট সঙ্গী বা তাদের সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিলেন, এখনও যে গ্যাপটুকু রয়েছে সেই গ্যাপটুকু পূরণ করবার জন্য তারা আহ্বানে, বা যারা এখন আজকে আমাদের অতিথি নেই বিএনপি, তাদেরও যে আহ্বান জামাতের প্রতি, সবাই সবার আহ্বানে সাড়া দিয়ে একটা সুন্দর নির্বাচনের প্রত্যাশা আমরা করে ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আবার অতিথি হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে নিয়ে ছোট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে ছোট একটা বিরতি নিচ্ছি।
ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমরা নির্বাচন ইস্যুতে কথা বলতে গিয়ে একেবারে সুস্পষ্টভাবে একজন সজ্জন ব্যক্তির মতো যে বক্তব্য সেটি আমরা শুনতে পেলাম, এবং আমরা যে শঙ্কায় মানুষের মধ্যে এখন শঙ্কিত হচ্ছে যে আসলে জামাত বিএনপি প্রধান যে দুটি বাংলাদেশের রাজনৈতিক দল, তাদের মধ্যে যদি মতৈক্য তৈরি না হয় এই ধরনের ইস্যুগুলোতে, তাহলে মানুষের মধ্যে একটা শঙ্কা থেকে যায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পার্শ্ববর্তী দেশে বসে আওয়ামী লীগ তাদের অফিস খুলছে, তারা তাদের কার্যক্রম করছে, এবং তারা নানা রকমভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট হবে, পিআর পদ্ধতি হবে, সনাতন পদ্ধতি নির্বাচন হবে, সেগুলো নিশ্চয়ই একটা আলোচনার মধ্যে থাকবে। কিন্তু আপনাদের যে বড় যে প্রধান দলগুলো রয়েছে, তাদের মধ্যে যদি ঐক্যের একটা ফাটল ধরে, সেই ফাটলের ক্ষেত্রে কিন্তু যে আপনি যতবার জেল কেটেছেন, যতবার জুলুমের শিকার হয়েছেন, বিএনপি যে নেতা নেত্রীরা জুলুমের শিকার হয়েছেন, বা যারা এখন এই আওয়ামী বিরোধী কর্মতৎপরতায় আগে সাহস করে কথা বলতে পারতো না, এখন হয়তো বলছেন, তারা প্রত্যেকেই কিন্তু একসময় তাদের গলায় আবার দড়ি পড়বে। তাহলে এই অবস্থার প্রেক্ষাপটে যে আপনাদের প্রধান দলগুলোর মধ্যে আপনারা নিজেদের মধ্যে একটা ঐক্য, একটা ভালোবাসা, একটা স্নিগ্ধতা, একটা মুগ্ধতা যেভাবে আন্দোলন করেছেন, সেটা ফিরিয়ে আনবার চেষ্টা কীভাবে করবেন? ধন্যবাদ। দেখুন, আমি একটা কথা মিডিয়াতে প্রায় বলি যে বিএনপির সঙ্গে জামাতের বা যে সমস্ত দলের সঙ্গে আমরা একসাথ হয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমাদের মধ্যে কিন্তু কোনো ফাটল বলতে যেটা বোঝায় বা বিভেদ বলতে যেটা বোঝায়, আমি তো মনে করি যা এখন দৃশ্যমান, যেটা আপনি বোঝাতে চাচ্ছেন, এটাকে নিজেদের মধ্যে কোনো ফাটল, কোনো বিভেদ আমি মনে করি না। তবে এখন যেহেতু জামাত বিএনপি, আমরা তো একটা জোটে নেই, একটা লং টাইম আমরা জোটে ছিলাম। সেই জোটের জন্য কিছু ইস্যু ছিল দেশের সাথে, জাতির সাথে, আন্তর্জাতিক নানান আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, এই দেশকে আওয়ামী দুঃশাসন থেকে রক্ষা করার সাথে আমরা একটা গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম। এখন আওয়ামী লীগ নাই, নির্বাচনটা যে কনটেক্সটে আসছে, দেখা যাচ্ছে যে বিএনপি পৃথকভাবে নির্বাচন করছেন, আমরা নির্বাচন করছি। আর দল তো শুধু আমরা দুটো না, আর অনেক দল বাংলাদেশে রেজিস্টার্ড, নিবন্ধিত অনেক দল আছে। তো দল অর্থ কী? প্রত্যেকটা দলের নিজস্ব কিছু আদর্শ, কর্মপন্থা, কর্মপদ্ধতি, লক্ষ্য আলাদা আছে বলেই তো ভিন্ন দল। সব যদি এক মত, এক চিন্তার, এক পথ হয়ে যেত, তাহলে তো একটা দলই হতো, তার নাম হতো বাকশাল। কিন্তু তা তো হবে না। দল ভিন্ন থাকলে কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন চিন্তার থাকবে, এটাকে বিভেদ বলা ঠিক না, অনৈক্য বলা ঠিক না। হ্যাঁ, ন্যাশনাল কমন ইস্যুতে আমরা মিলতে পারি কিনা, যেমন করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি সাস্টেনেবল ইকোনমি, বিদেশি আধিপত্যবাদ বিরোধী ঐক্য, আমাদের জাতিসত্তার পক্ষে, দেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অখণ্ডতার পক্ষে থাকা, সুশাসন, দুর্নীতি, অর্থ পাচার, তারপরে এই যে 15, 16, 17 বছরের যারা ঘৃণ্য খুনি, সন্ত্রাসী, তাদের বিচার, রাষ্ট্রীয় কাঠামোকে এমন একটা ব্যবস্থায় নিয়ে যাওয়া, যেটা আমি বললাম যে সংস্কারের যেসব নিউলি যে সমস্ত রিফর্ম আইডিয়া আসছে, যেগুলো আসলে পরে ক্ষমতার ভারসাম্য হবে, দুর্নীতি থাকবে না, কৈফিয়ত দিতে জাতির কাছে দায়বদ্ধতা থাকবে, এবং স্বৈরাচারী কর্তৃত্ববাদী হয়ে উঠবে না, এমন একটা রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, এ ব্যাপারে কিন্তু আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হয়েছে। এগুলো হচ্ছে আমাদের কমন ইস্যু। এখানে কিন্তু বিএনপিও একমত, আমরাও একমত। দ্যাট ইজ কল্ড ন্যাশনাল ইউনিটি। এখন যার যার দলের এজেন্ডায় কিছু ডিফারেন্স তো থাকে, এটা অনেক সময় মিডিয়ার কিছু ভূমিকা আমি বলবো। আনফর্চুনেটলি এমন মানে ছোট ছোট বিষয়কে তিলকে তাল বানিয়ে ওনারা ফোকাস করেন, মনে হয় ভিউ ভালো হয়, দর্শক বাড়ে, হ্যাঁ, পত্রিকার কাটতি বাড়ে। আমি উদাহরণ দিয়ে বলে থাকি যে শুধু খাবারে যেমন মজা লাগে না, একটু আচার দিলে পরে বেশি খাইতে মনে চায়। তো রাজনৈতিক দলগুলোর মানে মতের পার্থক্যকে, আদর্শের পার্থক্যকে, পথপন্থার পার্থক্যকে ওনারা একটু আগে পরের কথা বাদ দিয়ে কাটাছেড়া করে এমনভাবে পরিবেশন করেন, জাতি কিন্তু মিসগাইডেড হয়ে যায়। সেই জন্য এটাকেই হয়তো অনেকে বলেন যে আপনাদের মধ্যে ঝগড়া, আপনাদের মধ্যে বিভেদ, বিশৃঙ্খলা। না, আমি এখনও অন বিহাফ অফ জামাত আমি মনে করি, বিশেষ করে আমাদের আমির জামাতের ব্যাপারে অত্যন্ত উদার। উনি আমাদেরকে সবসময় গাইড দেন যে এমন কোনো কথা, এমন কোনো বক্তব্য যেন আমরা না বলি যে প্রধান দলের মধ্যে কোনো বিভেদ, অনৈক্য হয়,
এবং দূরত্ব যেন বেড়ে না যায়। জাতীয় ইস্যুতে আমাদেরকে ঐক্যমত্য থাকতে হবে। এখনও তো আমরা চিফ অ্যাডভাইজার যখন ডাকছেন, আমরা সর্বদল গিয়ে আমরা জাতীয় ইস্যুতে আলোচনায় অংশগ্রহণ করছি। এই জন্য আমি মনে করি জামাতের দিক থেকে আমরা তো আমাদের আমির সাহেব যেভাবে গাইড দিচ্ছেন এবং আমাদের পলিসি মেকিং জায়গায় আমরা এই সকলে আমরা কিন্তু এই ইউনিফর্ম থিঙ্কিংয়ের উপরে আছি। ঠিক তেমনিভাবে বড় দল হিসেবে বিএনপির মধ্যে ইন্টারনালি এই পলিসি যদি থাকে, তারা যদি নিজেদের মধ্যে এটাকে রিয়ালাইজ করেন যে না, আমরাও ঠিক আছে, দলের আদর্শের পার্থক্যটুকু হোক, কিন্তু আমি যে অপরাধ করিনি আপনি আমাকে সে কথা বলে গালি দিয়ে দেবেন, আপনি আপনার একটা অসত্য অভিযোগ বলে গালি দিয়ে দেবো, তখন তো একটা ঝগড়া বেঁধে যায়। এটা মাঝে মাঝে দলের হয়তো 1, 2, 3, 4 কোনো এক স্তরের নেতৃবৃন্দের আনফরচুনেটলি কিছু কিছু উক্তি কিন্তু মানুষকে এই ভুলের দিকে, শালীন বক্তব্যের দিকে সবাইকে মনোযোগ দিতে, কথা বলতে হবে। বিরোধিতা বিতর্ক রাজনীতিতে থাকবে, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু সেই কথার তো একটা সৌন্দর্য, একটা গার্ডেড ল্যাঙ্গুয়েজ, একটা বিনয়, ভদ্রতা, বন্ধুত্ব, আপনার সঙ্গে দেখা হলে আপনি অপোজিশন, আমি অপোজিশন, রাজনীতিতে প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী, কিন্তু দেখা হলে যেন আমি হেসে কথা বলতে পারি, হাত ধরতে পারি, একটা বেড়ে চা খেতে পারি। কিন্তু এমন সম্পর্কে যাওয়া উচিত না যে দুজনে দেখা হলে হাত মেলাতে ইচ্ছে হয় না। এটা রাজনীতিতে যারা শীর্ষ নেতৃবৃন্দ থাকেন সেই টপ থেকে কিন্তু এই কার্সি, এই সৌজন্যতা, এই বিনয়, এই ভদ্রতা, এই উদারতা, এই কর্ডিয়াল একটা রিলেশন থাকার উদ্যোগ থাকতে হয়। তাহলে রাজনীতিতে একটা মাধুর্য থাকে, মানুষ সেটা দেখে গোটা জাতি তখন মুগ্ধ হয়, জাতি রাজনীতিকে পছন্দ করে। এই যে রাজনীতির প্রতি অনীহা আসছে কেন, যে আপনি আর আমি এমন ঝগড়া করব, আরে কি রে, বড় দুই দল বাদ দেন, নিজের দলের মধ্যে তো পিটাপিটি করে আমরা মারা যাই। একটা বড় দল তো যা হিসাবটা শুনলাম যে এই 1 বছরের মধ্যে শতাধিক লোক নিজেরাই মারামারি করে নিহত হয়েছে। তো এইটা কি মেসেজ যায় জনগণের কাছে? সেই করে আমি মনে করি যে সব দলের মধ্যে গণতন্ত্রের চর্চা, পরমত সহিষ্ণুতা, ভদ্রতা, বিনয়টাকে ডেভেলপ করতে হবে। আমি একটা কথা উল্লেখ করতে চাই, আপনাদের সম্মানিত বিজ্ঞ জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান যেদিন অসুস্থ হলেন, সেদিন আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, সেনাপ্রধান থেকে শুরু করে, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু বলেছেন বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, রাজনীতির স্বার্থে আল্লাহ যাতে তাকে এই শেফা দেয়, আল্লাহ সুস্থ রাখেন, তিনি রাজনীতিতে আবার ফিরে আসুক। এবং আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে তিনি কিন্তু হাসপাতালে ছুটি গিয়েছেন, ওই দিনেই উনি গিয়েছেন, ওই দিনেই ইট ইজ এ গুড সাইন। এবং আমরা তো থ্যাঙ্কস জানিয়েছি। এবং আমাদের, আপনি তো বলেছেন দেশের একেবারে সর্বোচ্চ জায়গা থেকে তার খোঁজখবর নেওয়া, মনিটর করা, অনেকে ফিজিক্যালি দেখতে এসেছেন, ওভার টেলিফোনে খোঁজখবর নিয়েছেন, এবং আমরাও উই আর অল আর গ্রেটফুল টু দেম। আমাদের আমির জামাতও খুব শুভেচ্ছা জানিয়েছেন, তার পক্ষ থেকে আমরা সকলকে আমরা কৃতজ্ঞতা জানিয়েছি। আমি মনে করি এসবই আমাদেরকে একটা আশার আলো দেখায়। সে কারণে আমারও এই মন্তব্যটা করতে চাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের যে আদর্শগত জায়গায় হয়তো বা বিভেদ নয়, একটা মতামতের পার্থক্য থাকতে পারে, কিন্তু বক্তব্য, মন্তব্য, সৌন্দর্য যাতে কোনো ঘাটতি না হয়, যাতে একে অপরের প্রতি এমন ধরনের কোনো বক্তব্য না দেয় যেটি ব্যক্তি আক্রমণ বা এই ধরনের অসহিষ্ণু আক্রমণ যাতে না হয়, সেটা আমরা চাচ্ছি। এনসিপি নিয়ে যদি একটু আপনার সাথে কথা বলতে আসি, তরুণদল দল এনসিপি, আমরা তো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তারা ফ্রন্ট লাইনার ছিলেন, তাদের আন্দোলনের পিছনেই কিন্তু আজকে ছাত্র জনতার কথাই বলি আর যাই বলি, তারাই কিন্তু প্রথমে ফ্রন্ট লাইনার ছিলেন। যতটুকু ক্রেডিট থাকে ততটুকু দিতে কোনো কৃপণতা করার কিছু নেই। এই আন্দোলনকেও ছিনতাই করার দরকার নেই, কারো কাছেও নিয়ে পকেটে রাখার দরকার নেই। এনসিপির বর্তমান অবস্থাটাকে আপনি কীভাবে দেখেন? যেমন এনসিপির অনেকের মধ্যেই বলা হচ্ছে তারা একটু অনিয়মের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে, কেউ একজন সেদিন বলে বসছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আবার সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। এই জায়গাগুলোকে আপনি কীভাবে দেখেন, বা আপনার জামায়াত ইসলাম কীভাবে দেখে? দেখুন, আমরা এনসিপি সম্পর্কে এভাবেই মূল্যায়ন করি, দলটা তো একেবারে নতুন, এবং এরা সকলেই ছাত্র ছিল, এবং 24-এর ছাত্রগণ আন্দোলন, গণ অভ্যুত্থান, রেভলিউশন যাই বলি, তারাই ছিল এর মূল যোদ্ধা এবং কমান্ডার এবং সৈনিক। আমরা তো বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল, আমরা তো একেবারে সেই 2009 থেকে রাজপথে আন্দোলন করছি। 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি, বিরাট লং জার্নি আমরা করেছি। এই কখনো যেন সফলতা দ্বারপ্রান্তে চলে যাই, আবার হরতাল, ধর্মঘট, গুলি, 144, জেল, ফাঁসি দিতে দিতে আমাদের আন্দোলনটাকে বারবার ভেঙে দেওয়া হয়। কিন্তু আলটিমেটলি 24-এ এসে এই ছাত্ররাই কিন্তু আন্দোলনের মূল কাণ্ডারি, তারা হাল ধরেছিল, এবং এমন একটা জায়গায় তারা লিডারশিপের শেপটাকে নিয়ে গিয়েছে, তাদের উদারতা, তাদের ডেডিকেশন,
তাদের সিনসিয়ারিটি, তাদের স্যাক্রিফাইস জাতিকে মুগ্ধ করেছে। মনে হয়নি যে এই আন্দোলনটা কোনো দল নেতৃত্ব দিচ্ছে, কোনো ব্যক্তি নেতৃত্ব দিচ্ছে। আমি তখন জেলে ছিলাম, মনে হচ্ছিল যে এটা একটা সার্বজনীন আন্দোলন। কে লিডার কেউ বলে না, কিন্তু প্রোগ্রাম চলে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়ছে, জীবন দিচ্ছে। মনে হচ্ছে আজকে যা ঘটছে কাল বোধহয় কেউ রাস্তায় নামবে না, দেখা যাচ্ছে কাল 10 গুণ 20 গুণ করে আবার নেমেছে। তো সেই জায়গা থেকে এই দলটা তৈরি হয়েছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টি। বয়স কম, অনেকেই ছাত্র, মানে বয়সের কারণে মানুষের মধ্যে কিন্তু কিছুটা চাঞ্চল্য, তারুণ্য, অনেক সময় অ্যাম্বিশন, এগুলো অনেক সময় মানুষের মধ্যে থাকতে পারে, যেটা আপনি বেশি বয়সের লোকের মধ্যে পাবেন না, ইয়াংদের মধ্যে পাবেন। তার মধ্যে হয়েছে যে বেশি দুঃখ এবং দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের রাজনীতিতে যখন কোনো সম্ভাবনাময় লিডারশিপ, কোনো পার্টি এগিয়ে যেতে থাকে, তখন পরাশক্তির এবং কিছু এজেন্সি কিন্তু তখন তৎপর হয়। যদি দেখে যে না, এরা যদি খুব সিনসিয়ার পলিটিক্সে দাঁড়িয়ে যায়, এদের প্যাট্রিয়টিজম, এদের ডেডিকেশন এমন যদি হয় যে এরা কোনো আধিপত্যবাদকে তোয়াক্কা করবে না, এরা কোনো স্বৈরাচার ফ্যাসিস্টকে প্রশ্রয় আর দেবে না, এদেরকে কেনা যাবে না টাকা দিয়ে, এদেরকে শাসন করা যাবে না, যেটা হাসিনার বিদায়ের আগের আন্দোলনে সব র্যাব, মিলিটারি ফোর্স, শুনেছি অমুক শক্তি তার পিছনে, অমুক শক্তি তার পিছনে, ওনারা অহংকার করে বলেছেন কোনো শক্তি নাই আমাকে নামাতে পারে, সবাই বলেছে, আমি নামার উল্লেখ করেন। সেই শক্তি কিভাবে চলে গেল? এটা মহান আল্লাহ তাআলার রহমত ছিল, আর এই ছাত্রদের অকুত ভয়, মৃত্যু ভয়হীন চেতনা, আমি মনে করি এটাই ছিল আওয়ার সোর্স অফ ইন্সপিরেশন। সেজন্য সেখান থেকে গড়ে ওঠা এই দল, আমি মনে করি বাইরের কিছু হস্তক্ষেপ, কিছু এজেন্সি, আর এদেশের যারা আমরা রাজনীতি করি, যারা ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন, কোনো না কোনো জায়গা থেকে এই দলের স্মুথলি চলার পথটাকে মনে হয় একটু ডিস্টার্ব করা হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে। এবং আমরা শুনতে পাই, কেউ বলে এরা ছাত্র, এদের অনেক লোভ লালসা আছে, কেউ উপদেষ্টা হয়েছে, আবার কেউ বাইরে যারা আছে তারা ভাবছে যে আমার জন্য কি হবে, আমি কি পেলাম, তাহলে আমারও তো কিছু ভাবা দরকার। কেউ কি একটু সরকারের সাথে লাইন রেখে চলবে, না কেউ অন্য দলের সাথে থাকবে, না কেউ অন্য বাইরের কোনো এমবেসি, কোনো হাই কমিশন, বাইরের কোনো পরাশক্তির সাথে কোনো সম্পর্ক, কোনো এজেন্সি রাখবে, নানান গল্প আসে। আমি মনে করি যে ফ্রম দি ভেরি বিগিনিং, শুরুতে তাদের এই যাত্রার সময় এগুলো কিছু প্রবলেম তারা ফেস করছে, তবে তার মধ্যে অনেক সম্ভাবনাময় সিনসিয়ার লিডারশিপ আমরা দেখতে পাচ্ছি, যারা লোভ লালসা, হুমকি, কারণ অনুগত থেকে নয়, দেশের জন্যই রাজনীতি করতে পারে, এরকম কিছু সাহসী নেতৃত্ব তার মধ্যে কিন্তু আছে। যদি তারা এখনই একেবারে যাত্রার সময় যদি তারা এগুলোকে একটু রিয়ালাইজ করে গুছিয়ে নিতে পারে, আমি তো এই দলের মধ্যে একটা সম্ভাবনা আমি দেখতে পাই। আমি তাদের ব্যাপারে হতাশ না। এবং আপনি তো দেখছেন তাদের নেতৃত্বে যারা আছেন, বয়সের দিক থেকে তারা এত তরুণ, এত তরুণ, অনেক সময় কথাবার্তা বলতে গেলে বোঝা যায় যে খুব সিনসিয়ারলি সে হয়তো সরল কথা বলে ফেলেছে। অনেকে বলে যে এটা একটু কথাটা যেমন কাঁচা হয়ে গেল, একটা পলিটিক্যাল পার্সোনালিটিতে মানায় না এমন একটা কথা একজন চুট করে বলে ফেললো, আবার পরে সে একটু সরি বলে, একটু দুঃখ প্রকাশ করে। তো এগুলো আমার মনে হয় বয়সের কারণে হোক, আর আসলে দেশের সকল রাজনীতিবিদ, সিনিয়র পলিটিশিয়ান যারা, তাদেরও একটা উচিত ছিল এদেরকে প্রপারলি গাইড করা। সবাই যদি তাকে আমার দিকে আনতে চায়, না ও আমার বলয়ে চলে আসুক, ইলেকশনের আগে একটা পলিটিক্যাল পোলারাইজেশন হচ্ছে, তো আমি ওকে কাছে টানি, ওকে লোভ দিই, আসো তোমার 10 কোটি টাকা দেবো, তোমার 2টো এমপি দেবো, কয়টা সিট লাগবে, এখনই যদি আমি টোপগুলো দিতে থাকি, তো তার ক্যারেক্টার, তার মোরালিটি কী করে ঠিক থাকবে? মানুষ তো সাহস, ভয়, লোভ, কিছু চাওয়া পাওয়া কার না আছে? তো এগুলো তো যার যত বয়স কম থাকে সে তার জীবনকে তো সেভাবে প্রভাবিত করে, কিন্তু এরা তো আমাদের সম্ভাবনা, এদের দিকে তো জাতি তাকিয়ে আছে। আমি মনে করি আমরা যারা সিনিয়র লিডার আছি তাদেরকে সৎ পথে, অনেস্টির দিকে, পলিটিক্সকে যেন ভালো ডাইমেনশনে নিয়ে যেতে পারে, যদি এনসিপিকে সেভাবে সকলেই আমরা একটু সাথী হিসেবে, একই আন্দোলনের সহযাত্রী, সহযোদ্ধা হিসেবে গাইড দিতে পারি, তো আমি মনে করি তারা আবার গুছিয়ে নিতে পারবে। কিন্তু একেবারে ছোট্ট করে যদি শুনতে চাই, একসময় দেখা যেত যে তারা অভিভাবক হিসেবে জামায়াত ইসলাম বা আপনাদের কি মনে করতো, সেই জায়গাটায় এখন কি অবস্থায় আছে, যেটি আমরা মানুষের পারসেপশন বলছি না, আমরা তো এরকম মনে করি না। আপনারা যে বললেন যে কেউ টানার চেষ্টা করে, আপনারা কি টানার চেষ্টা করেছিলেন? না, আমরা কোনোদিন এই সমস্ত এই যে প্রপোজাল, এই সেই লোভ, আমাদের কি আছে আমাদের দেওয়ার মতো? আমরা এটা তো সব দলকেই বলি, আমরা তো বিএনপির বন্ধুদের সাথেও গল্প করি,
যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে চেতনা আমাদেরকে এক জায়গায় রেখেছিল, এই চেতনা থেকে আপনারা সরে যেন না, শক্ত থাকেন। আপনার দল আপনি করেন, আপনার ভোট আপনি করেন, আপনার কথা আপনি ভোটারকে বলেন, ইশতেহার দেন, আপনাকে পছন্দ করলে আপনাকে ভোট দেবে, আমাকে করলে আমাকে দেবে। কিন্তু লোভ দিয়ে, আনডিউ প্রিভিলেজ দিয়ে একটা লোককে কাছে টানার এই রাজনীতি জামাত ইসলামীতে নাই, আলহামদুলিল্লাহ। এবং আমি আপনার মাধ্যমে, এটিএন বাংলার মাধ্যমে আমি সকল রাজনীতিবিদদের কাছে আমি এই অ্যাপ্রোচ করতে চাই যে এই জায়গা থেকে ফিরে না আসলে আমাদের করাপশন ফ্রি শুধু ইকোনমি না, করাপশন ফ্রি পলিটিক্সটাও দরকার আছে। রাজনীতির মধ্যে যে দুর্বৃত্তায়ন হয়েছে, এটা থেকে এবার যদি বাঁচতে না পারি, আর যদি আবার এই বিদ্যমান কাঠামো, বিদ্যমান পলিটিক্যাল কালচারে আর একটা ইলেকশন হয়ে যায়, তো জাতির সামনে আর একটা মহা দুর্যোগ অপেক্ষা করছে। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা করাপশন ফ্রি সামগ্রিক ব্যবস্থাপনা চাই, শুধু অর্থনৈতিক নয়। আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, আমাদের যে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে আমাদের সর্বক্ষেত্রে যে ক্যান্সার ধরেছে আমাদের দুর্নীতির, সেই দুর্নীতির ক্যান্সারকে আমাদের প্রতিরোধ করবার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। আমরা আবার একটা শেষ বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। আমাদের প্রিয় অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারকে নিয়ে। প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিচ্ছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা শেষ মুহূর্তের আলোচনা নির্বাচন ও জনভাবনা নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। আমি আলোচনাটা ছেড়ে দিব, তবে তার আগে একটা, যেহেতু আজকে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক আমার দেশে তাদের প্রধান যে নিউজের শিরোনাম ছিল জুডিশিয়াল কিলিং নিয়ে, এবং সেখানে জামাত ইসলাম সহ অন্যান্য দলের কয়েকজন নেতাদেরকে যে ফাঁসি দেওয়ার কথা সেখানে বলা হয়েছে। আমি ছোট্ট করে শুধু এটুকু বলে ছেড়ে দিই যে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য দিয়ে অনুগত আদালতের রায়ের মাধ্যমে সে ফাঁসি দেওয়া হয়েছে। সেখানকার মধ্যে আপনাদের দলের অনেক নেতা ছিলেন, অনেক বিজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন আপনাদের দলের পক্ষ থেকে। তো সে অবস্থায় আপনি এই জুডিশিয়াল কিলিংয়ের কথা আবার একটু বড় করে হেডলাইন হয়ে আসলো, আপনি সেটা কীভাবে দেখেন? আমি এই ইস্যুতে ধন্যবাদ জানাবো দৈনিক আমার দেশকে, যে বরাবরই দৈনিক আমার দেশ সাহসী ভূমিকাই পালন করেছে আমি বলবো, যে কারণে তাকে এই দুঃশাসনের রোষানলে পড়ে দীর্ঘ সময় প্রকাশনাটা বন্ধ রাখতে হয়েছে। তার সম্পাদক মাহমুদুর রহমান একজন সাহসী নির্যাতিত সাংবাদিক, আমি তাকে ধন্যবাদ জানাই যে সারা পৃথিবীর মধ্যে নজিরবিহীনভাবে ঘটে যাওয়া বাংলাদেশে জুডিশিয়াল কিলিংকে তিনি তুলে ধরেছেন। আমাদের জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আসম মুজাহিদ, ইবেন সালাউদ্দিন কাদের চৌধুরী, কামারুজ্জামান, মীর কাসেম আলী, যাদেরকে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে ফাঁসিতে নিয়ে আসা হয়েছে, এবং আজকে আমার দেশে সে সমস্ত যুক্তিগুলো তারা খাড়া করেছে যে ল অফ এভিডেন্সকে সংশোধন করেছে, সাক্ষীদেরকে সেফ হোমে আটকে রেখেছে। সিনহার বইটা পড়লে দেখা যায়, আপনি আদালতের সামনে দেখে সুখরঞ্জন বালিকে গুম করে নিয়ে চলে যাওয়া হয়েছে ইন্ডিয়ান কারাগারে, তারপরে রায় লিখে দিচ্ছে দেশের বাইরে থেকে, স্কাইপে কেলেঙ্কারিতে বলা হচ্ছে। তারপরে আপনার সিনহার বই পড়লে তো দেখা যায় যে ফাঁসি দিতে কোথা থেকে নির্দেশ আসছে, হ্যাঁ, এবং কি আচরণ তার সাথে করা হয়েছে। ফলে এটাকে জুডিশিয়াল কিলিং না বললে কি বলা যাবে। এবং আমাদের যার মৃত্যুদণ্ড ছিল প্রায় 14 বছর কারাগার থেকে এটিএম আজহারুল ইসলামের যে ঐতিহাসিক মামলায় আমরা যে রিভিউ করেছিলাম আপিল ডিভিশনে, তার যে ঐতিহাসিক রায়ে তিনি যে মুক্তি পেয়েছেন, সেখানেও যে কমেন্টগুলো, অবজারভেশনগুলো এসছে, মিসক্যারেজ অফ জাস্টিস। এবং ব্রিটেনের আদালতে একজন এরকমই যুদ্ধ অপরাধের অভিযোগে ওখানে যিনি বসবাস করছেন চৌধুরী মাইনুদ্দিন, তার মামলায় ব্রিটেনের একটা আদালত যে জাজমেন্ট দিয়েছে, বড় বই বেরিয়েছে, সেখানে তো বলা হয়েছে যে জেনোসাইড অফ জাস্টিস, মানে বিচারের গণহত্যা ঘটেছে। তো ফলে যদি যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে হয়তো আমরা আর ফিরে পাবো না, কিন্তু এই শহীদদের পরিবাররা কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছে, তারা চাচ্ছে, দ্যাট ইজ দেয়ার ডিজায়ার, যে আমার পিতাকে, আমার স্বামীকে যে হত্যা করা হয়েছে, যার কোনো অপরাধের সাথে যুক্ত ছিল না, 6 কিলোমিটার থেকে উনি দেখছেন, এবং কোনো সাক্ষী যার ফাঁসি হচ্ছে, যিনি অভিযুক্ত তার নাম বলতে পারছে না সাক্ষী, এগুলো আমার দেশে আজকে উঠে এসেছে। সেই কারণে আমি মনে করি এই আজকের এই রিপোর্টটা একটা সাহসী সাংবাদিকতার অংশ। এটার জন্য আমি জামাত ইসলামের পক্ষ থেকে থ্যাঙ্কস জানাবো, কনগ্রাচুলেশন জানাবো।
সকল গণমাধ্যমের উচিত এই সত্যকে প্রকাশ করা, সাদাকে সাদা বলতে জানা, কালাকে কালা বলতে পারা। এটা হচ্ছে সাংবাদিকতার সাহস। সাংবাদিকতাকে বলা হয় যে ব্যারোমিটার অফ সিভিলাইজেশন, অনেকে বলে জাতির বিবেক। না, সেটি আমার নিজেরই মনে আছে যে কিভাবে একটা গণজাগরণ মঞ্চের মতো একটা মঞ্চ করে সেখান থেকে উস্কানিমূলক বক্তব্যের পরেই কিন্তু রায়ের একটা পরিবর্তন হয়ে যেত, যেটা কাদের মোল্লার ক্ষেত্রে আমরা এবং দেখেছি। ওই যে আপনি তো জানেন যে কাদের মোল্লার রায় নেই, যেটা আপনি তুললেন, যে তার রায় হাইকোর্টের একটা রায় হলো, তো সব সময় দেশের আইন হলো যে জাজমেন্ট যা হয় তা কমানোর জন্যই একটা আপিল করে, উচ্চ আদালতে যায়। সেই আইন এদেশে ওই ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে এই আইনটা ছিল না, ওটি তার শেষ জাজমেন্ট হয়ে গেছে। এটা এখন আর অন্তত সরকারের পক্ষ থেকে এটাকে বৃদ্ধির কোনো সুযোগ নেই, বরং আসামি পক্ষ সেটা কমন আবেদন করবে। উনি সেই বিচার চলমান অবস্থায় ওদিকে গণ আদালত চালু রেখে তদানীন্তন প্রধানমন্ত্রী পার্লামেন্টের ইমোশন ব্যক্ত করে বললেন যে আমার মনটাও এখন গণ আদালতে চলে গেছে, দেহটা আমার পার্লামেন্টে। এবং তিনি উস্কানি দিলেন, আদালতের বিচার চলমান রেখে আইন বদলানো হলো, নতুন আইন তৈরি করে পার্লামেন্টে পাস করে সেই যাবজ্জীবন সাজাকে ফাঁসিতে পরিণত করতে যে আইন বানানো লাগে সেটা বানিয়ে আবার সেই মামলাটাকে আবার চালু করে সেই যাবজ্জীবনকে ফাঁসিতে রূপান্তরিত করে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো। তো এটা তো আমি বলবো যে জেনোসাইড অফ জাস্টিস, এবং এটি হচ্ছে জুডিশিয়াল কিলিং। এই জন্য এই শহীদদের সন্তানেরা এখন কাঁদছে যে সে সময় যদি বিচার ব্যবস্থা, সেই জুডিশিয়ারি যদি নিরপেক্ষ থাকতো, আল্লাহ হায়াতের মালিক, এটি হতো জাতির জন্য। একেবারে শেষ মুহূর্তে আপনার নিজের বক্তব্য দিবেন এবং 1-1.5 মিনিটে শেষ করবেন। সেটি হচ্ছে কি, বাংলাদেশে কোনো কারণে তো 1-11 বা গৃহযুদ্ধের কোনো সংখ্যা দেখতে পান কিনা, এবং সবশেষে আপনি সব রাজনৈতিক দল, আপনাদের যারা দলের সাথে সম্পৃক্ত, ভবিষ্যৎ রাজনীতিতে নির্বাচনের প্রশ্ন আসছে, আপনার শেষ মন্তব্য করবেন। 1-11 সংখ্যা দেখেন কিনা, কোনো গৃহযুদ্ধের সংখ্যা দেখেন কিনা, আপনার নিজস্ব বক্তব্য। দেখুন, বাংলাদেশের রাজনীতির অতীত যেটা আমাদের তিক্ত অতীত, যে রাজনীতির সব ঘটনা দেশের মধ্যে ঘটে না, বাইরে থেকে অনেক খেলা বাংলাদেশের পলিটিক্সের জন্য তখন চলে। এটা খুব দুর্ভাগ্য। এই জন্য বাংলাদেশের রাজনীতির একটা চরম আনসার্টেন, একটা অনিশ্চয়তার রাজনীতি হলো বাংলাদেশে ঘটে। এই ভালো আছি, হঠাৎ বিদেশি কোন প্রভু কি বলল, আর একটা কিছু ঘটে গেল। তবে এক্ষুনি আমি মনে করি যে যদি আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তি স্টেক হোল্ডার সিনসিয়ার থাকি, আধিপত্যবাদের কাছে মাথা নত না করি, দেশপ্রেম যদি থাকে, তাহলে ওই 1-11 মতো কোনো সংখ্যা, বাইরের কোনো শক্তি আমাদেরকে ইন্টারাপ্ট করতে পারবে না বলে আমি মনে করি। এবং আমার আবেদন থাকবে এটিএন বাংলার মাধ্যমে সারা দেশের সকল রাজনৈতিক দল, শক্তি স্টেক হোল্ডার, যে আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা 71-এ রক্ত দিয়েছি, তার আগে আমরা 52-তে রক্ত দিয়েছি, আমরা বারবার আন্দোলনের রক্ত দিচ্ছি, আমরা 24-এ রক্ত দিলাম। একটা জাতি 54 বছর পরে শুধু জাতীয় মুক্তির জন্যে কত রক্ত, কত আন্দোলন করবে। আমাদের 24-এর গণ অভ্যুত্থানই যেন শেষ আন্দোলন এবং শেষ রক্তদান হয়। এই জন্য আমরা আসুন আমাদের মধ্যে জাতীয় একটা ঐক্যমত্য গড়ে তুলি, বিভেদ অনৈক্য দূর করি, রাজনীতিতে বিতর্কের সৌন্দর্য আমরা বজায় রাখি, কিন্তু বিভেদ, বিশৃঙ্খলা, সহিংসতা থেকে আমরা এড়িয়ে আসি। আমি খুব হোপফুল যে আমাদের ছাত্ররা, এই যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, ক্যাম্পাসের যে পরিস্থিতি দেখে আমার কিছুটা খারাপ লাগে, আবার কিছুটা ভালো হয়, যেবারে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্ররাও কিন্তু নিজেদের মধ্যে অন্তত বিতর্কে আছে, সহিংসতায় যায়নি টিল টুডে। এটা একটা গুড সাইন। এবং আমি মনে করি যে ডাকসু নির্বাচন যদি সন্ত্রাস, সহিংসতা মুক্ত হয়, ফুল ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার যদি সেখানে বজায় রাখা যায়, তাহলে এটা জাতির জন্য একটা বার্তা যাবে, জাতীয় ইলেকশনের জন্য, জাতীয় রাজনীতির জন্য। দেশবাসীর কাছে আমি আপনার মাধ্যমে, এটিএন বাংলার মাধ্যমে আহ্বান জানাতে চাই যে আমাদের এই রক্ত, এই আত্মদানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ, আমরা যে নতুন স্বপ্নের বাংলাদেশ যেটা আমরা পেতে চেয়েছি, আমাদের যারা জীবন দিয়ে গেল, যারা আহত হয়ে, যাদের আহাজারি এখন আমরা শুনতে পাচ্ছি, তাদের স্বপ্ন পূরণ হবে যদি আগামী জাতীয় নির্বাচনে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি। এবং এমন একটা দেশ আমরা চাই যেখানে ক্ষুধা, দারিদ্র্য, অনাহার, অন্নহীনের বস্ত্রহীনের কান্না এগুলো থাকবে না, এবং লুটপাট, অর্থ পাচার, তারপরে জুডিশিয়ারির উপরে হস্তক্ষেপ থাকবে না, ভিন্ন মতের উপরে দমন থাকবে না, এবং
রাষ্ট্রের সব জায়গায় ক্ষমতার ভারসাম্য করে কেউ কর্তৃত্বশীল হয়ে উঠবে না। আমাদের তারুণ্যকে প্রাধান্য দিয়ে তাদের কর্মসংস্থান করে বেকারত্ব আমরা দূর করব, নারীর নিরাপত্তা মর্যাদা আমরা দিতে পারবো, প্রবাসীদের যে বিশাল সংখ্যা বাইরে আছে তারা যে রেমিটেন্স যোদ্ধা তাদের ভোট দেওয়ার ব্যবস্থা, তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া, শ্রমিকদের অধিকার, কৃষকদের অধিকার, এই সব প্রশ্নে আমরা হ্যাঁ বলবো, পজিটিভ রাখবো। নো বলবো ফ্যাসিবাদকে, নো বলবো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর, বৈষম্যকে আমরা নো বলবো। আমরা বেকারত্ব দূর করে আমরা জামাত ইসলামী কমিটমেন্ট করেছি, উই আর কমিটেড টু দ্য পিপল, যে মহান আল্লাহ তাআলার রহমতে জনগণ যদি ভালোবেসে আমাদেরকে রাষ্ট্র চালাবার দায়িত্ব দেয় তো আমাদের যে 2 কোটি প্রায় শিক্ষিত বেকার তাদেরকে আমরা কাজ দেব। যাকে কাজ দিতে পারবে না রাষ্ট্র তাকে বেকার ভাতা দেবে। ইসলামের যে ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা, ইসলামের যে বিউটি, তার অর্থ হচ্ছে যে কোনো শাসকের দায়িত্ব হলো খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা করা। তাকে কাজ দিতে হবে, নাহলে তাকে বেকার ভাতা দিতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎপাদনমুখী কারিগরি নৈতিক শিক্ষা নিয়ে বের হবে একদিকে, আর এক হাতে সে যেন চাকরি পেতে পারে। এইভাবে একটা সুন্দর সমাজ দেখার জন্য কিন্তু আমাদের এই প্রায় সহস্রাধিক লোক জীবন দিয়েছে, 30,000 লোক আহত হয়েছে। এর আগে 16, 17, 18 বছরে হাজার হাজার লোক জীবন দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে এবং রাজপথে গুলি করে হত্যা করেছে। কি নৃশংস! মানে মৃত লাশকে আগুনে পুড়িয়ে ছাই করা, দেশের মানুষকে সরকার প্রধান হেলিকপ্টার চালিয়ে গুলি করে হত্যা করা, যা পৃথিবীতে কোথাও নজির নাই। এবং পুলিশের এপিসি কার থেকে হত্যা করে লাশ কীভাবে ছুঁড়ে ফেলছে, এই দৃশ্যগুলো যারা দেখে চোখে পানি আসে, দেখতে ভয় লাগে। তো সেই বাংলাদেশ আমরা আর ফিরে পেতে চাই না। যা আমরা বিদায় করেছি তা যেন নতুন করে আর না আসে। এই জন্য আসুন আগামী জাতীয় নির্বাচনে দেশবাসীকে আমি বলবো, যার যার জায়গা থেকে আমরা মানুষের কাছে আবেদন করি, সহিংসতা মুক্ত একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে আমরা যেন এই নির্বাচনটাকে সফল করে তুলি। জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আপিল করব, জামাত ইসলামী নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ হয়, বিচার, সংস্কার, পিয়ার পদ্ধতির যে দাবিগুলো আমরা করেছি এগুলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে সহায়ক হবে। এবং জামাত ইসলামীর যে ইনসাফপূর্ণ সমাজের যে স্বপ্ন, আমাদের উপর অনেক জুলুম হয়েছে, আমরা সবচেয়ে মজলুম দল ছিলাম, নেতাদের ফাঁসি হয়েছে, দলের নিবন্ধন বাতিল, শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, মহান আল্লাহ তাআলা যারা কেড়ে নিয়েছিল তাদের বাতিল করেছে, আর আমাদের সব কিছু বহাল করেছেন। ইনসাফের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, আমরা সে দাড়িপাল্লা ফেরত পেয়েছি। সেই দাড়িপাল্লায় আমরা ভোট চাই এবং আমরা বলি যে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়িপাল্লার পক্ষে হোক। জি, ভীষণ ধন্যবাদ জানাই অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপনার বক্তব্যের জন্য। প্রিয় দর্শক, আমরা যেটি বুঝতে পারলাম বাংলাদেশের ইতিহাসে যে তার কোনো ফ্যাসিজমের জন্ম না হয়, আমি একটা কথা বলবার চেষ্টা করি, সেটি হচ্ছে গিয়ে যে আবার যদি কোনো ফ্যাসিজম ফিরে আসে বা ফিরে আসার চেষ্টা করে, রাষ্ট্র ক্ষমতায় যে আসুক না কেন, আমাদের তরুণরা, আমাদের ছাত্র জনতারা কিন্তু আবার 15-16 বছর বসে থাকবে না। আবার কিন্তু সেই 1-1.5-2 বছরের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে আবার নতুনভাবে তারা জেগে উঠতে পারে। সুতরাং আমরা আর রক্তক্ষয় চাই না, যেটি অধ্যাপক গোলাম পরওয়ার বললেন, আমরা আর সংঘর্ষ সংঘাত চাই না। আমরা মনে করি মিয়া গোলাম পরওয়ার যেটি আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী জাতীয় নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে সকল দল ন্যায্যতার ভিত্তিতে তারা অংশগ্রহণ করে এই নির্বাচনমুখী একটা অবস্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং আমাদের প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে যে আয়োজন ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা নির্বাচন জনভাবনার যে আলোচনা করলাম সেটি দেখবার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ দেশবাসীকেও, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।